একটা ৩০ মিনিটের বৈঠক আর তাতেই তৈরি হয়েছে একাধিক বড় প্রশ্ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বসেছিলেন ভারতের হাইকমিশনার দীনেশ দ্বিবেদী। কক্ষে তখন আর কেউই ছিলেন না। তাদের কি কথা হয়েছে কোনো পক্ষই তা প্রকাশ করেনি। কিন্তু বৈঠক শেষ হওয়ার পরই দীনেশ দ্বিবেদী দ্রুত ছুটে গেলেন দিল্লিতে। আর একই সময়ে ঢাকায় এলেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশ সফরে। আর শেখ হাসিনার মৃত্যুর খবর এভাবে ছড়িয়ে পড়ছে, তারপরেও কেন আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হচ্ছে না যে শেখ হাসিনা বেঁচে আছে? দর্শক, যেইভাবে শেখ হাসিনার মৃত্যু নিয়ে গুঞ্জন উঠেছে বা কথাবার্তা চলছে, যদি সে বেঁচেই থাকতো তাহলে অবশ্যই মিডিয়ার সামনে এসে বলতো এই যে আমি বেঁচে আছি। কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো সারা শব্দ পাওয়া যায়নি, বা শেখ হাসিনার মৃত্যুর বিষয়টি নিয়ে শেখ হাসিনা কোনো মুখ খোলেনি। তাহলে তো সাধারণ জনগণ এবং আমরা তো ধরেই নিতে পারি যে আসলেই শেখ হাসিনা কেল্লা ফতে। প্রধান পরাগ জেনের ঢাকা সফরের চাঞ্চল্যকর ফলাফল আমরা লক্ষ্য করছি। প্রধান কেন এসেছিলেন আমি স্পষ্ট করে বলেছি, শেখ হাসিনা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কথা বলতে। শেখ হাসিনা যে ফর্মুলাতে রাজনীতি করতো সেম ফর্মুলাতে রাজনীতি করতে যাচ্ছে। দেখেন, বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী চলে গেছে হেফাজতের ওই আমির সাহেবের সাথে দেখা করতে। হেফাজতের আমির বাবুনগরী সাহেবের মুখে হাসি দেখি নাই, কিন্তু যখনই বুকে জড়ায় ধরছে কি হাসি উনার মুখে। কেন এখানে গেছে? উনাদের দাবি দাওয়া পূরণ করে দিবে। কারণ কি, উনি তো সরকারের কাছে তো ভাই মাদ্রাসার জন্য অনেক কিছু দরকার, তাই না? সরকার সেটা দিবে। কওমি মাদ্রাসার এদেরকে চাকরি বাকরির ব্যবস্থা করে দিবে, ইমামদেরকে বেতন বাড়ায় দিবে, যারা মুয়াজ্জেম আছে তাদের বেতন বাড়ায় দিবে। তার মানে কি, তাদের খুশি করে দিলাম, তোমাদের চাওয়া পূরণ করে দিলাম। নিশ্চয়ই তোমরা এখন আন্দোলনে আসবা না। ওই শেখ হাসিনার ফর্মুলায় হাঁটতেছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। মামুনুল হক সাহেব কি বলছে জানেন? ওইগুলো আমরা জানি। শেখ হাসিনা ওই একই কাজ করছে, এখন আপনারা ওই একই কাজ করতেছেন। ভাবছেন কওমি মাদ্রাসাকে কিছু দান খয়রাত করে দিলে, কিছু চাকরি বাকরি দিয়ে দিলে, টাকা পয়সার লোভে এরা চুপ হয়ে যাবে। কিন্তু না, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদপত্র পাস না হবে, যতক্ষণ পর্যন্ত গণভোটের অধিকার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা চুপ হব না। আমরা তোমাদের ওইসব রাশেদ খান না যে তোমাদের জুতা টানবো একটা সচিব পোস্টের বিনিময়ে। আমরা সেই নুরুল হক নূর না যেই হলো গণ অভ্যুত্থানকে বিক্রি করে যায় একটা প্রতিমন্ত্রীর কাছে। আমরা সেই জুনায়েদ সাকিনা যে লাল পতাকা বিক্রি করে দেয় প্রতিমন্ত্রীর কাছে। আসসালামু আলাইকুম, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ সেটির মধ্যে আপনারা দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। তো একটা লাইকে দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। একটা ৩০ মিনিটের বৈঠক আর তাতেই তৈরি হয়েছে একাধিক বড় প্রশ্ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বসেছিলেন ভারতের হাইকমিশনার দীনেশ দ্বিবেদী। কক্ষে তখন আর কেউই ছিলেন না। তাদের কি কথা হয়েছে কোনো পক্ষই তা প্রকাশ করেনি। কিন্তু বৈঠক শেষ হওয়ার পরই দীনেশ দ্বিবেদী দ্রুত ছুটে গেলেন দিল্লিতে। আর একই সময়ে ঢাকায় এলেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশ সফরে। তাহলে একই সময়ে ঢাকা ও দিল্লির মধ্যে চলছে গুরুত্বপূর্ণ কোনো যোগাযোগ? শেখ হাসিনার ডিসেম্বরে সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে কি তৈরি হচ্ছে নতুন কোনো ছক? ভারতের নতুন হাইকমিশনার দীনেশ দ্বিবেদী ঢাকায় আসেন 12ই জুন, কিন্তু রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশের সুযোগ পান 25 জুন, অর্থাৎ অপেক্ষায় প্রায় 13 দিন। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় 2 মাস। নতুন কোনো হাইকমিশনার দায়িত্ব নেওয়ার পর সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাধারণত গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা, কিন্তু দ্বিবেদীর ক্ষেত্রে সেই সাক্ষাৎ হলো অনেক দিন পরে। তবে হঠাৎ করেই পরিস্থিতি বদলে গেল। রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে একান্ত বৈঠক করলেন দীনেশ দ্বিবেদী। এরপরই জানা গেল পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করবেন ভারতের হাইকমিশনার। অর্থাৎ যে সাক্ষাতের জন্য প্রায় 2 মাস অপেক্ষা করতে হলো, সেটি শেষ পর্যন্ত চূড়ান্ত হলো মাত্র 1 দিনের মধ্যেই। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দ্বিবেদী। প্রধানমন্ত্রী মিডিয়া উইং থেকে বলা হয়, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কূটনীতির ভাষায় এটি খুবই পরিচিত বক্তব্য। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দীনেশ দ্বিবেদী প্রায় 30 মিনিট একান্তে কথা বলেছেন। এ সময় অন্য কেউই উপস্থিত ছিলেন না। এই জায়গাটিতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রকাশ্যে বৈঠকের বক্তব্য আর বন্ধ দরজার আলোচনা এক বিষয় নয়। বৈঠকের পর দীনেশ দ্বিবেদী উড়ে যান দিল্লিতে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বৈঠকের বিষয়বস্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অবহিত করতে দিল্লি গেছেন।
এটি কূটনৈতিকভাবে অস্বাভাবিক নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে ত্রিবেদী কি এমন জরুরি বার্তা জানাবেন যে এত দ্রুত তাকে দিল্লিতে ছুটে যেতে হলো? তবে কি শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতে তারেক রহমান কি কোনো শর্ত দিয়েছেন? গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকে গল্প আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ঢাকায় তখন আরেকজন গুরুত্বপূর্ণ ভারতীয় কর্মকর্তা অবস্থান করছেন। তিনি হলেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। তিনি দলবল নিয়ে ঢাকা সফরে এসেছেন। একজন গোয়েন্দা প্রধানের সফর আর একজন কূটনীতিকের সফর এক নয়। গোয়েন্দা পর্যায়ে যোগাযোগে সাধারণত আলোচনায় আসে জঙ্গি তৎপরতা, সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা তথ্য বিনিময়, আঞ্চলিক নিরাপত্তা এবং সম্ভাব্য হুমকি। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশে জঙ্গি তৎপরতার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। 24-এর 5ই আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর এই উদ্বেগ আরও বেড়েছে। তাহলে পরাগ জৈনের সফরে কি শুধু নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে, নাকি এর সঙ্গে যুক্ত হয়েছে শেখ হাসিনার নিরাপত্তা ইস্যু? এখানে উত্তর এখনও অজানা। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের সঙ্গে রয়ের প্রধানের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান যখন ঢাকায়, তখন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশ সফরে। শেখ হাসিনা সরকারের পতনের জন্য সেনাপ্রধানকে দায়ী করে আওয়ামী লীগ, আর তিনি যখন বিদেশ সফরে তখনই বাংলাদেশের মাটিতে ভারতের গোয়েন্দা প্রধান। এটি নিছক কাকতালীয় নয়। এই ঘটনাগুলো একসঙ্গে রাখলে কিছু উত্তর অবশ্যই পাওয়া যায়। প্রথমত, দীর্ঘ অপেক্ষার পর হঠাৎ তারেক রহমানের সঙ্গে ত্রিবেদীর বৈঠক। দ্বিতীয়ত, বৈঠকের পরই ত্রিবেদীর দিল্লি যাত্রা। তৃতীয়ত, একই সময়ে প্রধানের ঢাকা সফর। চতুর্থ, শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা। এই 4টি ঘটনা আলাদা করে দেখলে হয়তো খুব বেশি কিছু মনে হবে না, কিন্তু একসঙ্গে দেখলে একটি বড় প্রশ্ন তৈরি হয়। অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফেরাতে পর্দার আড়ালে বড় কোনো পরিকল্পনা চলছে। প্রধান পরাগ জেনের ঢাকা সফরের চাঞ্চল্যকর ফলাফল আমরা লক্ষ্য করছি। দর্শক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি বলছেন শেখ হাসিনা যদি ডিসেম্বরে আসেন পূর্ণাঙ্গ নিরাপত্তা পাবেন। প্রধান কেন এসেছিলেন আমি স্পষ্ট করে বলেছি শেখ হাসিনা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কথা বলতে। দুইটা বিষয়। প্রথমত হচ্ছে যে প্রধান এবং তার সাথে এসপিজি কর্মকর্তারা ছিল। এসপিজির কাজ ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়া। এর মানে সিকিউরিটি বিষয়ে আলোচনা করতে এসেছে। তাহলে প্রধান যেটা চায় যে শেখ হাসিনা নিজেই বাংলাদেশে এসে আদালতে আত্মসমর্পণ করুক। যা করতে এসেছেন ডাক্তার জাহিদের কথায় তো বোঝা যায় যে না, প্রধান যেটা বলেছেন এটা বিএনপি সরকার মেনে নিয়েছে। পুরোপুরি মেনে নিয়েছে সেটা বলবো না, তবে ডাক্তার জাহিদের কথা হতাশাজনক এবং আশ্চর্যজনক। কারণ শেখ হাসিনা যদি ডিসেম্বরে আসেন পূর্ণাঙ্গ নিরাপত্তা পাবেন, এই কথা তো আইনমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীদের কথার সাথে মিলেই না। বরং বিএনপি সরকারের আগের বক্তব্য ছিল শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই, শেখ হাসিনাকে আমরা ভারত থেকে গ্রেপ্তার করে আনবো। আচ্ছা, ভেরি সিম্পল কোশ্চেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে আসেন তাহলে আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করবো। শেখ হাসিনা আসবেন কিভাবে? তার তো পাসপোর্ট নেই, ট্রাভেল পাস দেয়া না দেয়া এটা সরকারি বিষয়। তাহলে যেই শেখ হাসিনা অপরাধী তাকে আসার জন্য এটা সরকার দিবে কেন? বরং ভারত থেকে তাকে ধরে আনবে। শেখ হাসিনা নিজের এখানে কোনো সক্ষমতার প্রশ্ন, এটি বলা হয়েছিল। আইনমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম ব্যাখ্যা দেওয়া হয়েছিল। অথচ ডাক্তার জাহিদুর রহমান এখন বলছেন হ্যাঁ, তিনি যদি আসতে চান আমরা তাকে নিরাপত্তা দিব। আর তার নিরাপত্তা নিয়ে কাজ করতে প্রধান পরাগ জেন বাংলাদেশ এসেছে। অবশ্য প্রধানের আরেকটা উদ্দেশ্য ছিল, ভারত বুঝিয়ে শুনিয়ে চাপ দিয়ে নানানভাবে তারেক রহমানকে 8 সেপ্টেম্বরে দিল্লি সফরে নিতে চাচ্ছেন। এই জন্যে দিল্লিতে তার নিরাপত্তার বিষয়টার একটা নিশ্চয়তা দিতে, যেহেতু ভিভিআইপিদের নিরাপত্তা নিয়ে কাজ করেন এবং এসপিজি, এই কারণে এসপিজি অফিসারকে নিয়ে এসেছেন। তো বিএনপির কার সাথে মিটিং হয়েছে? ডাক্তার জাহিদুর রহমানের কথাবার্তা শুনলে মনে হয় যে তার সাথে প্রধানের মিটিং হয়েছে, এবং ডাক্তার জাহিদুর রহমানের কথা যথেষ্ট সন্দেহজনক। এবং প্রধানের সফর যে কিছুটা হলেও সফল হয়েছে। দেখেন, বিএনপিতে দুইটা ধারা আছে, একটা হচ্ছে ভারত বিরোধী ধারা, একটা হচ্ছে সরাসরি ভারতের দালাল ধারা। ভারতের দালাল ধারাটা খুশি, তারা প্রধানের এই সফরকে নর্মালাইজ করার চেষ্টা করছে। এই ভারতের দালাল ধারার লোক হচ্ছেন এই ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদুর রহমান বলছেন ভারতের প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্পনার কিছু নেই। মিথ্যা কথা, এটা যে মিথ্যা কথা আমি চ্যালেঞ্জ দিচ্ছি। বাংলাদেশে নিকট অতীতে প্রধান কবে সফরে এসেছেন ডাক্তার জাহিদকে বলতে হবে, বলেন তো। আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন না। এই বিষয়ে আমি অনেক ঘাটাঘাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেকের সাথে কথাবার্তা বলে নিশ্চিত হয়েছে নিকট অতীতে কোনো প্রধান বাংলাদেশ সফরে এসেছেন এরকম কোনো প্রমাণ নেই। রয়ের কর্মকর্তারা এসেছে, ডিজিএফআই গোয়েন্দা তথ্য বিনিময় হয়, এটা ঠিক, বাট প্রধান বাংলাদেশে সফরে এসেছে হাসিনার আমলেও নিকট অতীতে এরকম কোনো এক্সাম্পল নেই। তাহলে নিয়মিত কার্যক্রমের অংশ মানে আপনি কোথায় পেয়েছেন? নিয়মিত কার্যক্রমের অংশ। আর প্রধান বাংলাদেশে নিয়মিত আসবেনই বা কেন? বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে, বাংলাদেশের সমস্ত সমস্যার মূল, এবং নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। সে প্রধান নিয়মিত বাংলাদেশে আছেন, এটা আবার আপনি বলেন সে নিয়মিত আসলে লাস্ট কবে আসছেন বলেন, বলতে পারবেন না। এর মানে বিএনপির একটা অংশ চেয়েছে বলে প্রধান বাংলাদেশে এসেছেন, এবং বিএনপির ওই অংশটা প্রধানের সাথে মিটিং করেছেন। ডাক্তার জাহেদ ওই অংশের লোক। আবার অতএব রয়ের দালাল বলতে আমরা যা বুঝি, রয়ের দালাল বিএনপির একটা অংশ।
তারা কি চায়? তারা যেটা চায় যে না ঠিক আছে, আমরাই বিএনপির দালালি করবো, ভারতের দালালি করবো, আওয়ামী লীগ বাদ। এর মানে আওয়ামী লীগ যেরকম ভারতের ওই যে পরকীয় প্রেমিকের যে অবস্থা, যে তোমার স্ত্রীকে তুমি ছেড়ে দাও, আরে আমি তোমার পরকীয় প্রেমিক, আমাকে নাও। বিএনপির ভারতের দালালদের অবস্থা হচ্ছে এটা। ভারতের স্ত্রী হচ্ছে আওয়ামী লীগ, স্ত্রীকে যেভাবে ব্যবহার করে সেরকম আওয়ামী লীগকে ব্যবহার করেছে ভারত। এখন বিএনপির ভারতপন্থী অংশ বলছে আরে আওয়ামী লীগ ওটা তো বয়স্ক হয়ে গেছে, অচল, মেনোপেজ, অতএব তোমরা আমাকে নাও, আমি পরকীয় প্রেমিক, আমাকে নাও, তোমার ওই আগের স্ত্রী বাদ দিয়ে দাও। তো ভারতের সাথে বিএনপির একটা অংশ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। এই বিবাহ বন্ধন ওই সরই বিবাহ বন্ধন, এটা হচ্ছে পলিটিক্যাল বিবাহ বন্ধন, দালালির বিবাহ বন্ধন। একটা অংশ, বিএনপি সবাই না। শেষ পর্যন্ত তারেক রহমান হয়তো ভারত সফরে যাবেন না। তো দর্শক, এই জন্য এই র প্রধানের বাংলাদেশ সফর একটা স্পর্শকতার বিষয়। এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় তৈরি হয়েছে, এবং এটা কারা করেছে, কিভাবে করেছে, কখন এসেছে, কার ইনভিটেশনে ভিসা দিয়েছে, এবং রেডিসন গুলোতে যে থেকেছে, রুমগুলো বুকিং দেওয়া হয়েছিল কার নামে, সরাসরি পরাগ জেনের নামে না অন্য কারো নামে, বিলটা কে দিয়েছে, এগুলো সব যদি জাতির সামনে আনা হয় অনেক হিসেবে স্পষ্ট হবে। এবং রেডিসন গুলোতে 4 ঘন্টা মিটিং করেছে কোন দলের নেতা, তারা কি চায়, মিটিং এর এজেন্ডা কি ছিল, ইটস ভেরি সিগনিফিকেন্ট। তার মধ্যে আবার ডাক্তার জাহেদ প্রকাশ্যভাবে নর্মালাইজ করছেন, এটা অশনি সংকেত। তবে র প্রধানের সফরের আসল প্রভাব সামনে পড়তে শুরু করবে। বাংলাদেশে নিঃসন্দেহে কোনো অঘটন ঘটবে, বিএনপি উভয় সংকটে পড়বে। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করলেও তাদের বিপদ, আবার না করলেও তাদের বিপদ, এরকম একটা পরিস্থিতিতে তারা পড়তে পারে। তো এই বাস্তবতায় দর্শক, র প্রধানকে বাংলাদেশ সফরের সুযোগ দিয়েছেন বিএনপি কত ধানে কত চাল এটা টের পাবে। এবং র প্রধানের বাংলাদেশ সফর এবং প্রধানমন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক, বহুল প্রত্যাশিত, অনেক অপেক্ষার পর বৈঠক, এবং বৈঠক শেষ করেই সাথে সাথে দিল্লি দৌড় দিয়ে গেছে। আওয়ামী লীগ এটাকে বিজয় হিসেবে উদযাপন করছে। তা আওয়ামী লীগ যাতে খুশি, এটা যে বাংলাদেশের জন্য ভালো না, সহজেই অনুমেয়। আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের যারা মুখপাত্র, আওয়ামী লীগকে অবজার্ভ করতে হলে যাদেরকে আপনার খেয়াল করতে হবে, অনলাইনে যারা সক্রিয়, তাদের দিকে তাকান, সবাই পরাগ জেনের সফরকে মনে করছে যে ওদের আব্বা বাংলাদেশে এসেছে। সেটাকে নর্মালাইজ করতে পারেন না ডাক্তার জাহিদুর রহমান। তিনি আবার বলছেন বন্ধু বদলানো যায়, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। এটা একটা ফাজলামি কথা। ফরেন পলিসির এই ধরনের কোনো কথা নেই। কিসের প্রতিবেশী? শুধু বর্ডার দিয়ে প্রতিবেশী হয় না, প্রতিবেশী চরম শত্রু ভাবাপন্ন হতে পারে, প্রতিবেশীর সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন ছিন্ন হতে পারে, যুদ্ধ হতে পারে, আলাদা হয়ে যেতে পারে। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 20 আগস্ট। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন বিএনপির পক্ষ থেকে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একজনের নাম চূড়ান্ত করা হয়েছে। যদিও আজ সারাদিন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল 2 জন ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেছে, রুহুল কবির রিজভী এবং মনি। এই 2 জনের মনোনয়ন সংগ্রহের কথা মোটামুটি সারাদিন ধরে শোনা যাচ্ছিল, কিন্তু তারা কার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছে, নিজের জন্য নাকি অন্য কারোর জন্য, এই বিষয়টি জানা যাচ্ছিল না। অপরদিকে বিরোধী দলীয় নেতার মিন্টু রোডের বাসভবনে আজ সারাদিন বৈঠক শেষে 11 দলীয় জোট তারা এই সিদ্ধান্ত নিয়েছে, কর্নেল অবসরপ্রাপ্ত মীর বিক্রম অলি আহমেদকে তারা রাষ্ট্রপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করাবেন। এর কিছুক্ষণ পরেই নাটকীয়তা শেষ করে বিএনপির পক্ষ থেকে একজন ব্যক্তির নাম ঘোষণা করা হলো। তিনি হবেন বিএনপির পক্ষ থেকে একমাত্র প্রতিদ্বন্দ্বী, তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে আমরা 2 জনকে পেয়ে গেলাম সারাদিনের জল্পনা কল্পনার শেষে, অলি আহমেদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন এখানে কে নির্বাচিত হবে আর কে হবে না, এটা বোঝা কথা, জানা কথা। কারণ যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত করবে জাতীয় সংসদের যে 300 জন সংসদ সদস্য আছে এরা, তাহলে এখানে বিএনপির আসন 211টি, জামাতের 68টি, বোঝাই যাচ্ছে। এখন এই বোঝা যাওয়ার পরেও জামাত এখানে কর্নেল অলি আহমেদকে কেন রাষ্ট্রপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য সামনে এগিয়ে দিল? এর আগে কি এই নজির আছে? হ্যাঁ, এর আগে আরেকবার এরকম হয়েছিল 1991 সালে। ওই সময় বিএনপি ক্ষমতায়, বিএনপি যখন আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন করলো, বিরোধী দল ছিল তখন আওয়ামী লীগ, তাদের পক্ষ থেকে বদরুল হায়দার চৌধুরীকে প্রতিদ্বন্দ্বী করার জন্য দাঁড় করিয়ে দেওয়া হলো। সেখানে 80 ভোটে তিনি হেরেছিলেন। 1991 সালের পরে 2026 সালে এসে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। এটি দোষের কিছু না, সংসদীয় গণতন্ত্রে এটি ইতিবাচক। এখন ফখরুল ইসলাম আলমগীর যেহেতু 23তম রাষ্ট্রপতি হতেই যাচ্ছে, ধরিয়ে নেওয়া যায়, তার সম্পর্কে আমরা তিনি হলে কি হবে, না হলে কি হবে, একটা আলোচনা এখানে শুরু হয়েছে, একটা বিতর্ক শুরু হয়েছে যে জামাতের জোট থেকে, অর্থাৎ 11 দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে। জামাত তো রাজাকারের দল, একজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে এগিয়ে দেওয়া হলো, আর কর্নেল অলি বলির পাঁঠা হয়ে এইখানে এগিয়ে গেলেন। তিনি তো নিশ্চিত জানেন তিনি ঠকবেন, তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না, তারপরেও তিনি কেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা। এটা যেমন বিএনপির পক্ষ থেকে খুব জোরে সোরে প্রচার চালানো হচ্ছে। এখন
কোথার পিঠে তো কোথা থাকে। মনে হচ্ছে জামাতের এই কৌশলের কাছে সরকার দল কিছুটা ধরা খেয়েছে। কেন ধরা খেয়েছে? কারণ জামাত জানতো যে কর্নেল অলি আহমেদকে জামাত জোট বা 11 দলীয় জোট যদি মনোনয়ন দেয়, চূড়ান্তভাবে মেনে নেয়, তাহলে এখানে দুইটা লাভ। নাম্বার 1, জামাত যে মুক্তিযোদ্ধাদের সবসময় সম্মান করে, তো জামাত আবারও তার প্রমাণ দিল যে কর্নেল অলি আহমেদের মতো একজন ব্যক্তি যিনি নির্বাচিত হতে পারেন নাই, যে কোনোভাবে তিনি হেরে গেছেন, তিনি যেহেতু নির্বাচিত হতে পারেন নাই, তাকে সম্মান করতে হবে। এবং জামাত এই নজির তার যে এই যে নারী সংসদ সদস্য, এই ক্ষেত্রেও কিন্তু দেখিয়েছে। মাহমুদা মিতুকে কিন্তু এনেছে, তার প্রতি সম্মান দেখিয়ে তাকে এনেছে, তুলে এনেছে। অর্থাৎ শরিকদের প্রতি জামাতের যে কমিটমেন্ট, এটা কিন্তু জামাত 100-এ 100 পূরণ করার চেষ্টা করছে। তাহলে কর্নেল অলিকেও তিনি আবার এগিয়ে আনলেন যে আপনি এই পদের উপযুক্ত। অর্থাৎ জামাত কর্নেল অলিকে এইটা বুঝালেন যে বীর বিক্রম, আপনি শুধু আমাদের দলের একজন সাধারণ মানুষ নন, একজন সদস্য নন, একজন শরিক দলের একজন অংশীদার নন, আপনাকে আমরা ওই জায়গায় কল্পনা করি। এবং সর্বসম্মতিক্রমে 11 দলীয় জোটের সমস্ত নেতৃবৃন্দ মিলে কিন্তু এই কাজটি করেছে। তাহলে তাকে প্রথমত সম্মান দেয়া যে আমরা আপনাকে ওই জায়গায় রাখি। আর দ্বিতীয় হচ্ছে সরকারের কথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার যা বলবে ইয়েস নো, চিৎ করলে চিৎ, কাট করলে কাট, না, এরকম না। সরকার যাকে নির্বাচিত করেছে তার বিপরীতে বিরোধী দলের যে মেরুদণ্ড আছে, তারা যে বিপরীত পথে হাঁটতে পারে, তারা যে বিপরীত চিন্তা করতে পারে, এটি দেখিয়ে দেয়া। যে এই সমস্ত ক্ষেত্রে বিগত দিনে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে, সরকারি দল এবং বিরোধী দল যেভাবে পরিচালিত হয়েছে, এরকম না, গতানুগতিকতার বাইরে গিয়ে কিছুটা নতুনত্ব আনা, কিছুটা সংযোজন, কিছুটা বিয়োজন, যেটা রাষ্ট্রের জন্য ভালো, সেগুলো করতে চেয়েছে। যার কারণে তারা সরকারি দলকে একটা বার্তা দিয়েছে যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করে আসেন, যাতে 23তম রাষ্ট্রপতি এই গল্প করতে না পারে যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। তাকে প্রতিদ্বন্দ্বিতার ভিতর দিয়ে, ভোটাভুটির মধ্য দিয়ে তাকে যেতে হবে। সুতরাং জামাত মুক্তিযোদ্ধাকে আবার সম্মান করেছে, এটা প্রমাণিত হয়েছে। অপরদিকে ওই যে বললাম, বিরোধী পক্ষে তো কথা থেকে যায়, যখন জামাতকে এইভাবে কটাক্ষ করছে, ট্রল করছে যে তারা এরকম মুক্তিযোদ্ধাকে, আর মুক্তিযোদ্ধা অলি সেও বলির পাঠা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে প্রচন্ড বিতর্ক আছে, তার পিতার ব্যাপারে। আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখেন তাহলে দেখবেন এই ব্যাপারে ভেসে গেছে একেবারে। আপনার ওই সময়ের অবস্থান আর এই সময়ের অবস্থান ধরে রাখতে পারলেন না। আপনি এই সময়েও এমন একজনকে দিতেন যার ওই ধরনের কোনো বিতর্ক থাকতো না, যে এরকম কর্নেল অলির মতো বীর মুক্তিযোদ্ধা আছে। তো মেজর হাফিজউদ্দিন আহমেদ থাকলে এই সমস্যা কি ছিল? তাহলে তো এই বিতর্কটা থাকতো না। মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি তো রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এবং তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এই লেটারটা চুকে যেত। তাহলে বিএনপি কিন্তু এখানে জামাতের কৌশলের কাছে প্রাথমিকভাবে ধরা খেয়েছে, এবং ওই জোর গলায় তারা এই কথা বলতে পারবে না। যাই হোক, ওটাও আমাদের আলোচনার বিষয় না। আমরা মনে করি বিগত 17 বছর ধরে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে এই কথাটি বলে পুরো দেশটাকে বিভাজন করে ভারতের হাতে তুলে দেওয়ার সমস্ত ষড়যন্ত্র করে ফেলেছিল, এবং এই কাজটা নির্বিঘ্ন করতেই তারা এই বিভাজনটা, এই বয়ানটা সামনে এনেছিল। 2024 সালের পরে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে। দর্শক, আমাদের এই এপিসোডটিতে রাজনৈতিক বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে তুলে ধরা হয়েছে। এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা সবাই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।